2020-এর 14 জুন প্রত্যেকটি নিউজ চ্যানেল ব্রেক করলো একটি শকিং নিউজ। सुशांत सिंह राजपूत इज डेड। बड़ी खबर आ रही है, दुखद और चौंकाने वाली खबर है। फिल्म एक्टर सुशांत सिंह राजपूत ने अपने घर में हत्या कर ली है। उन्हीं निजेर बैंड्रार अपार्टमेंटे फांसी दिए आत्महत्या करेছেন। कोविड पैंडेमिके যখন পুরো দেশ ঘরবন্দি, সেই সময় এই মর্মান্তিক নিউজটা মানুষকে হতবাক করে তুলল। একজন সুপারকুল হিরো যিনি নিজের ক্যারিয়ারের বেশ সাকসেসফুল ছিলেন, হঠাৎ এমন একটি ডিসিশন নেওয়ার পেছনে কারণটা কি ছিল? কুপার হসপিটালের পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে ডাইড অফ অ্যাসফিক্সিয়া ডিউ টু হ্যাঙ্গিং, মানে ফাঁসির কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু। কিন্তু এই রিপোর্টটি বাইরে আসতেই অনেক ধরনের মন্তব্য সামনে আসতে শুরু হয়। এইটি একটি হাই প্রোফাইল কেস ছিল, সেই জন্যই এর মধ্যে অনেক বড় বড় পলিটিশিয়ান থেকে বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের দিকেও আঙুল ওঠা শুরু হয়। অনেক উচ্চস্তরের অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের পুলিশ স্টেশনের চক্কর লাগাতে হয়। আর এই কেসটির কারণেই অনেক বলিউড মহারথীদের ক্যারিয়ারও ধ্বংস হয়ে যায়। তো চলুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পেছনের কারণগুলো একটু খতিয়ে দেখার চেষ্টা করি, যা অনেক টুইস্ট অ্যান্ড টার্ন এর মধ্যে দিয়ে আপনাদের বলিউডের ঝকঝকে মুখোশের আড়ালে থাকা কালো দুনিয়ার সাথে পরিচয় করাবে। 34 বছরের সুশান্ত সিং রাজপুত ছিলেন আ স্টার উইথ আ গোল্ডেন হার্ট। উনি গরিবদের সহায় করার সাথে উইমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড এডুকেশন আর এমন ধরনের অনেক চ্যারিটেবল কাজ মিডিয়ার পাবলিসিটির আড়ালে চুপচাপ করতেন, যা অন্য অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদের মধ্যে সচরাচর দেখা যেত না। AIEEE-তে 7th র্যাঙ্ক স্কোর করার পর সুশান্ত সিং রাজপুত দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেন। কিন্তু থার্ড ইয়ারে 2টো সেমিস্টার বাকি থাকতেই উনি কলেজ ড্রপ করার সিদ্ধান্ত নেন। কলেজ ড্রপ করার পর উনি নিজের প্যাশনটাকেই বেছে নেন। বলিউডে প্রথম উনি একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই শুরু করেন। এরপর হঠাৎ একদিন বালাজি টেলিফিল্মসের ওনার একতা কাপুর সুশান্তকে নোটিস করে। উনি সুশান্তকে স্মল স্ক্রিনের পবিত্র রিশতা নামক একটি সিরিয়ালে কাস্ট করে, যা রাতারাতি হিট হয়ে যায় এবং সুশান্ত সিং রাজপুত ভারতবর্ষের প্রত্যেকটি ঘরের একটি চেনা নাম হয়ে যায়। এই সিরিয়ালটিতে সুশান্তের অ্যাক্টিং স্কিলের সাথে ইনোসেন্ট হাসি মানুষের মনে ওনার জন্য একটি স্পেশাল জায়গা করে নিতে সক্ষম হয়েছিল। আর 2013-তে কাই পোচি সিনেমা দিয়ে সুশান্ত সিং রাজপুত বলিউডের বিগ স্ক্রিনে প্রথম পা রাখেন। এরপর একের পর এক বেশ অনেক কটা মুভিতে সুশান্তকে অভিনয় করতে দেখা যায়। 2014-তে বলিউডের ব্লকবাস্টার পিকেতে অনুষ্কা শর্মার সাথে ওনার সরফরাজের রোলটি বেশ ইম্প্যাক্টফুল ছিল। ফের 2014-তে রিলিজ হওয়া MS ধোনি মুভিতে সুশান্তের ইন্ডিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক ধোনির ভূমিকাটা ওনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দেয়। এই মুভিটা এতটাই হিট ছিল যে সেই সময় এই সিনেমাটি মোট 216 কোটি টাকার বিজনেস করে। এই সিনেমাটিতে সুশান্তের অভিনয় এতটাই রিয়েলিস্টিক ছিল যে এক কথায় মানুষের মধ্যে ওনার ক্রেজটা বেড়ে যায়। কিন্তু এত ন্যাচারাল অ্যাক্টিংয়ের সত্ত্বেও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ওনাকে অ্যাকনোলেজ করা হয় না। এই অ্যাওয়ার্ড কন্ট্রোভার্সির পরে কঙ্গনা রানাউত বলিউডে চলতে থাকা বায়াসের ব্যাপারে খুলে কথা বলেন। সেই সময় কঙ্গনাই প্রথমবার নেপোটিজম শব্দের ব্যবহার করেন। উনি বলেন যে বলিউড ইন্ডাস্ট্রিতে আউটসাইডার্সদের অনেক ধরনের ডিপ্লোমেসির মোকাবিলা করতে হয়। काय पोचे जैसे उनको कोई डेब्यू की कोई एक्नॉलेजमेंट, कोई अवार्ड नहीं मिला, या केदारनाथ या धोनी या छिछोरे जैसी फिल्म, एक गली बॉय जैसी एक वाहियात फिल्म को सारे अवार्ड मिलते। यशराज फिल्मসের সাথেও সুশান্ত সিং রাজপুতের 3টি ফিল্মস করার কন্ট্রাক্ট সাইন করা হয়েছিল। এর মধ্যে 2টো ফিল্ম ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি আর শুধু দেশি রোম্যান্স রিলিজ হয়ে গেছিল, যদিও এই 2টো মুভি বক্স অফিসে তেমন ভালো করতে পারেনি। ওনার 3 নম্বর মুভি পানির শুটিং স্টার্ট হতে অনেক বেশি সময় নিচ্ছিল, আর কন্ট্রাক্টের অনুযায়ী
যতক্ষণ না 3টি মুভি কমপ্লিট হচ্ছে ততক্ষণ সুশান্ত অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথে মুভি সাইন করতে পারবেন না। এই সব সুশান্তকে অনেক বেশি ভাবাচ্ছিল আর উনার ফ্রাস্ট্রেশনটা এতটাই বেড়ে গেছিল যে উনি নিজেই এই কন্ট্রাক্টটা ভেঙে দিয়েছিলেন, যার জন্য ওনাকে অনেক নেগেটিভিটিরও ফেস করতে হয়েছিল আর ওনাকে বেশ কয়েকটা সিনেমার কন্ট্রাক্ট থেকেও খারিজ করে দেওয়া হয়। মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত ট্রেন্ড করাতে ব্যস্ত, ঠিক সেই সময় সুশান্তের পিতা কেকে সিং পাটনাতে এক 4 পাতার এফআইআর দায়ের করেন, যেটার মধ্যে উনি সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেন। এফআইআরে এও লেখা থাকে যে রিয়া সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 17 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। কেকে সিং এফআইআরে এটাও উল্লেখ করেন যে রিয়া সুশান্তকে ওর ফ্যামিলির থেকে দূরে সরিয়ে নিয়ে কিছু মেডিসিনও খাওয়াতে থাকে আর রিয়া পুরোপুরি সুশান্তের লাইফটাকে কন্ট্রোল করা শুরু করে দিয়েছিল। পাটনাতে দায়ের করা এফআইআরের উপর বেস করেই পুলিশ এই কেসটার তদন্ত করা আরম্ভ করে। তদন্ততে জানা যায় যে 8ই জুন 2020-এ রিয়া সুশান্তের ব্যান্ড্রা অ্যাপার্টমেন্ট, যেখানে ওরা লিভ ইনে থাকতো, সেই অ্যাপার্টমেন্টটা ছেড়ে চলে যায় এবং ও সুশান্তকে নিজের ফোনেও ব্লক করে দেয়। এই ঘটনাটা জানাজানি হওয়ার পর মানুষের অপিনিয়ন বলিউড থেকে শিফট হয়ে রিয়ার দিকে ফোকাস হয়ে যায়। রিয়াকে অনেক ধরনের থ্রেটও আসতে থাকে। থ্রেটস এতটাই বেড়ে যায় যে রিয়া ওর বাড়ির থেকেও বের হওয়া বন্ধ করে দেয়। আস্তে আস্তে একটি সিনেমার প্লটের মতনই হয়ে উঠেছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য। এর মধ্যে আরেকটি টুইস্টও সামনে আসে। 8 জুন, যেই দিন রিয়া সুশান্তের বাড়ি ছেড়ে চলে যায়, সেই দিনেই মৃত্যু হয়েছিল আরেকজনের, দিশা সালিয়ান। দিশা সালিয়ান ছিল সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার। মালার রাইজের একটি বিল্ডিংয়ের 14 তলার থেকে ঝাঁপিয়ে মৃত্যুবরণ করে দিশা। তথ্য মতে দিশা সালিয়ানের মৃত্যুর খবরটা সুশান্তকে এতটাই বিচলিত করে যে উনার প্রায় প্যানিক অ্যাটাক আসতে থাকে। কিছু কনস্পিরেসি থিওরির অনুযায়ী দিশা ছিল বলিউডের অ্যাক্টর সুরজ পঞ্চোলির গার্লফ্রেন্ড, আর দিশাকে নিয়েই সুশান্ত আর সুরজ পঞ্চোলির ভেতরে কিছু ঝামেলাও ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে সলমান খান সুশান্ত সিং রাজপুতকে থ্রেটেন্ডও করেছিল। ইনফ্যাক্ট এটাও বলা হয় যে দিশা সালিয়ান আত্মহত্যা করেননি, বরং ওনাকেও মারা হয়েছিল, আর যারা দিশার মৃত্যুর জন্য দায়ী তারাই সুশান্ত সিং রাজপুতকেও মারছিল। সেই সময় মহারাষ্ট্রের সিএম উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের সাথেও দিশার নামটা জোড়া হচ্ছিল। বলা হচ্ছিল যে আদিত্য দিশার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু এই থিওরিগুলোর পেছনে কোনো কনক্রিট এভিডেন্স ছিল না। আরও একটা ইন্টারনেটে ভাইরাল হওয়া থিওরি মতে যেই সিলিং ফ্যানটার থেকে সুশান্তের বডিটা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেই ফ্যান আর বিছানার মধ্যে দূরত্ব ছিল 5 ফিট 11 ইঞ্চি, কিন্তু সুশান্তের হাইট ছিল 6 ফিট। তো এটা কেমনে সম্ভব ছিল যে একজন 6 ফিট লম্বা মানুষ 5 ফিট 11 ইঞ্চের ডিস্টেন্সে ফাঁসি দিতে পারে? 14 জুন থেকে শুরু করে 28 জুলাই পর্যন্ত পুলিশ মোট 57টি স্টেটমেন্ট রেকর্ড করেন। টোটাল 300 ঘন্টার জবানবন্দি রেকর্ড করা হয়। এই কেসটিতে মহারাষ্ট্র আর বিহারের গভর্নমেন্টও ইনভলভ হয়ে গেছিল। এরপর সুপ্রিম কোর্টে এই কেসটা সিবিআই এর কাছে সঁপে দেয়। শুধু সিবিআই না, ইডি আর এনসিবিও এই কেসটাকে সলভ করতে লেগে পড়ে। এই 3টি এজেন্সি একসঙ্গে রিয়া চক্রবর্তীকে ইন্টারোগেশন করতে শুরু করে। ওনারা রিয়া এবং রিয়ার ফ্যামিলি মেম্বার্সদের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করে কোথাও এফআইআরে উল্লেখিত 15 কোটি টাকার ট্রানজ্যাকশনের ডিটেলস খুঁজে পান না। পরে এটা জানা যায় যে বাসু ভগনানি সুশান্তকে একটি মুভির অ্যাডভান্স পেমেন্ট করার কথা বলেছিলেন, কিন্তু শুটিং ডিলে হওয়ার কারণে উনি সুশান্তকে এই পেমেন্টটা কখনো করেননি। এরপর রাজদীপ সরদেসাইয়ের সাথে একটি ইন্টারভিউতে রিয়া বলেন সে একবার ইউরোপ ট্রিপে যেয়ে সুশান্ত নিজের হোটেল রুম থেকে বাড়ি হন না, আর এই ট্রিপ মাঝে পথেই ছেড়েই উনি ভারতে রিটার্ন এসে যায়। আর প্লেনে ওঠার সময় রিয়া সুশান্তকে মোডোফিনিল নামের একটি ওষুধও খেতে দেখেছিল।
রিয়া নিজের ইন্টারভিউতে এও বলে যে ইতালির একটা হোটেলে সুশান্ত সারা রাত ঘুমোতে পারেননি, কারণ উনার মতে ওই হোটেলটা হন্টেড ছিল আর তাই উনার ওখানে ভয় লাগতেছিল। কিন্তু একজন সায়েন্স অলিম্পিয়াড জিতা ব্যক্তি কিভাবে এইসব বিশ্বাস করতে পারে? 8 জুন একজন সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল রিয়া, যেই কারণেই উনার সুশান্তের সাথে ঝগড়া হয়েছিল আর উনি সুশান্তের ব্যান্ড্রা অ্যাপার্টমেন্টটা ছেড়ে চলে গেছিলেন। রিয়া রাজদীপকে এও জানায় যে সুশান্ত সিগারেটের ভেতরে ম্যারিজুয়ানা ঢুকিয়ে খেত। এবার এই কেসে ড্রাগসের অ্যাঙ্গেলও সামনে আসতে থাকে। রিয়া চক্রবর্তীর মোবাইল থেকে ডিলিটেড মেসেজ রিট্রিভ করে এনসিবি জানতে পারে যে রিয়া নিজেও ড্রাগস কনজিউম করত আর উনার কয়েকজন ড্রাগস ডিলারের সাথে কন্ট্যাক্টও ছিল। নার্কোটিক্স ডিপার্টমেন্ট এরপর একের পর এক কয়েকজন বলিউড তারকাদের সামন পাঠায়, যাদের মধ্যে ছিল সারা আলী খান, দীপিকা পাদুকোন, শ্রদ্ধা কাপুর আরও অনেকজন। ফের 8 সেপ্টেম্বরে পুলিশ রিয়া চক্রবর্তী এবং ওনার ভাই সৌভিককে ড্রাগসের মামলায় গ্রেফতার করে। কিন্তু এই সব কিছুর মধ্যে সুশান্ত সিং রাজপুতের কেসটা ফিকে হতে থাকে আর পুরো ফোকাসটা ড্রাগস প্রকিউরিং অ্যান্ড প্যাডলিং এর দিকে চলে যায়। এরপর 22 অগস্ট 2020-এ সিবিআই সুশান্তের হাইট এবং ওয়েট থাকা একটি ডামি নিয়ে সুশান্তের সিনটা রিক্রিয়েট করে। এরপর সিবিআই এই কনক্লুশন দেয় যে সুশান্ত নিজেকে ইনক্লাইন পজিশনে করেছিলেন আর ওই ইনক্লাইন পজিশনের দূরত্ব ছিল 8 ফিট 1 ইঞ্চ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর 5 বছর পর মার্চ 2025-এ এই কেসটাকে অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয় আর রিপোর্টে এটা বলা হয় যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পেছনে কোনো ফাউল প্লে ছিল না, এটা একটা ক্লিয়ার কেস অফ সুইসাইড ছিল। একজন এমন ব্যক্তি যে কুর্গে যে অর্গানিক ফার্মিং করতে চেত, যার 150টা স্বপ্ন লেখা উইশলিস্ট ছিল আর যিনি নিজের ফ্রি টাইমে টেলিস্কোপ দিয়ে ঘন্টার পর ঘন্টা আকাশের তারামণ্ডলী দেখতেন। কিভাবে আর কেন এই সব স্বপ্নগুলোকে হারিয়েছিলেন সুশান্ত? বাইপোলার ডিসঅর্ডার, বলিউডে নেপোটিজম, গার্লফ্রেন্ডের চলে যাওয়া, না ড্রাগসের নেশা? আপনার কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।